ঠান্ডা পড়েছে, তীব্র শীত কাদের জন্য খুব মারাত্মক। অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, যাদের এই ধরনের সমস্যা রয়েছে, ঘন ঘন ঠান্ডা লাগে, তারা কিভাবে সুস্থ থাকবেন? শীত তো পড়েইছে, শীত আরও বাড়বে, কিন্তু এই শীতে যাতে আপনাদের কষ্ট কম হয়, যাতে এই সমস্ত রোগীরা ভালো থাকেন, তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে কিছু করতে হবে। কি কি নিয়ম মেনে চলবেন, কাদের সমস্যা বাড়তে পারে, কারা খুব সাবধানে থাকবেন, আজকে এই সমস্ত কিছুই জানানো হবে এই ভিডিওতে। অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। আমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে সুন্দর টিপস নিয়ে থাকছেন কলকাতা মেডিকেল কলেজের এমডি চেস্ট মেডিসিন ডক্টর চন্দ্রানী চ্যাটার্জি। তার কাছ থেকেই পরামর্শ নিয়ে নিন আপনারা। ম্যাডাম, শীতকাল তো পড়েছে, শীত বিলাসীদের জন্য খুব ভালো, কিন্তু কোন কোন রোগীদের জন্য, বিশেষ করে চেস্ট মেডিসিনের আন্ডারে পড়ে, এসব কোন কোন রোগীদের জন্য শীতকালটা খুবই খারাপ? দেখুন, যাদের একটি অ্যালার্জির সমস্যা আছে, যেরকম অ্যাসমা, বা তাছাড়াও যাদের ধরুন স্ট্রাকচারাল লাং ড্যামেজ, মানে কোনো একটা কারণে ধরুন নিউমোনিয়া, টিবি বা কোনো কারণে যদি লাংয়ে ড্যামেজ হয়ে থাকে, তাদের এই শীতকালে একটু সমস্যা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কারণ ভাইরাল ইনফেকশনের চান্সটা বেড়ে যায় এটাতে। তাছাড়াও যাদের ধরুন একটু ওই রুম্যাটয়েড আর্থ্রাইটিস বা এমনি আর্থ্রাইটিসের সমস্যা থাকে, সেই আর্থ্রাইটিসের পেশেন্টদের লাংয়েরও প্রবলেম থাকে কিছু কিছু সময়, আর শুধু আর্থ্রাইটিসও থাকে, এনাদেরও হচ্ছে সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও হচ্ছে যেটা ধরুন মানে ছোট বাচ্চাদের যাদের প্রায় ঠান্ডা লেগে যায়, এই যে সাবগ্রুপ অফ পেশেন্টস, বা যারা স্মোকার, যারা আর কি এক্সট্রিমস অফ ক্লাইমেটে কাজ করেন, তাদের জন্য এই শীতকালটা একটু সচেতনভাবে থাকতে হবে। ম্যাডাম, যে রোগগুলো আমি বললাম, এই যে সিওপিডি, হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যালার্জি, এগুলো যদি আমি এক একটা রোগ ধরে আসি, যে কিভাবে আমরা সাবধান থাকবো বা এই রোগীরা সাবধান থাকবে, শীতকালে তারা কি একেবারেই করবেন না, এটা যদি একদম রোগ ধরে আমরা বলি। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, প্রথমত আমি এটা বলি, হাঁপানির আন্ডারে দুটো আসে, একটা হচ্ছে সিওপিডি আর একটা হচ্ছে অ্যাসমা। দুটো কিন্তু কমপ্লিটলি আলাদা রোগ। সিওপিডি হচ্ছে যেটা বয়স্কদের হয়, একটু একটা ইনফ্লুয়েন্স থাকে স্মোকিংয়ের, একটু লেট এজে হয়, যেটা আমি বললাম অলরেডি। আর এইসব ক্ষেত্রে ওনাদের মানে রোগের যে কোর্স, সেটা অ্যাজমা থেকেও একটু আলাদা হয়। অ্যাজমা যেটা হয় সেটা হচ্ছে যে ইউজুয়ালি বাচ্চাদের হয়, অ্যালার্জির দ্বারা হয়, ছোটোবেলা থেকেই ঠান্ডা লেগে যাওয়া, বুক সাঁই সাঁই করা, এইসব সিমটম নিয়ে স্টার্ট হয়। পরবর্তীকালে যদি ঠিকঠাকভাবে চিকিৎসা না করা হয়, এটা সিওপিডিতে পরিবর্তিত হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যখনই ধরুন শীতকাল পড়ছে, তার আগে প্রপারলি নিজের খেয়াল নিয়ে রাখা যে যা যা ভ্যাকসিনেশন পেন্ডিং আছে সেটা যেন অবশ্যই নিয়ে নেওয়া থাকে। এক্সট্রিমস অফ টেম্পারেচারকে অ্যাভয়েড করা, মানে প্রচণ্ড গরম থেকে প্রচণ্ড ঠান্ডার মধ্যে যাওয়ার যে একটা প্রবণতা থাকে, সেই জিনিসগুলো না করা। আর একটুখানি যাতে প্রিকশন নেওয়া যায়, কানটা যেন মুড়ে, মানে কানটা ঢেকে বাইরে বেরোনো, প্লাস হচ্ছে ধরুন মাফলার পরা, প্রপারলি উইন্টার ক্লোদিং পরা, এই জিনিসগুলো যদি একটু খেয়াল করা যায়, তাহলে অসুবিধা অতটা হওয়া উচিত নয়। এগুলো খেয়াল হচ্ছে সিওপিডি, অ্যাজমা। এছাড়া আপনি যেটা বললেন নিউমোনিয়ার অ্যাজ সাচ বলতে গেলে ওরকমভাবে কিছু প্রিকশন তো হয় না, বাট যাদের ধরুন সিওপিডি, অ্যাজমা বা স্ট্রাকচার লাং ডিজ আছে, যেটা বলছিলেন লাংয়ে সমস্যা আছে, তাদের ভ্যাকসিনেশন নিয়ে নেওয়া, অতিরিক্ত ঠান্ডা না খাওয়া, বেশি সাইট্রাস ফ্রুটসটা একটু অ্যাভয়েড করা বেটার এই টাইমটাতে। লেবু জাতীয় ফলটা একটু অ্যাভয়েড করাটা বেটার, কারণ এটাতে ঠান্ডা লেগে যাওয়া একটা প্রবণতা থাকে। টক জাতীয় ফল যদি বলি আরো ভালো বুঝতে পারবে, লেবু বা টকটা বলাটা আরো বেটার। হ্যাঁ, তো এগুলোই হচ্ছে ইন জেনারেল প্রিকশন। আর তাছাড়া অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্রপারলি জল খাওয়া, নিজেকে ঠিকঠাকভাবে হাইড্রেটেড রাখা, নিজের খাওয়ার একটু ঠিকঠাকভাবে মেনটেন করা, নিজের স্লিপটা মানে ঘুমটা যেন ঠিকঠাকভাবে হয়। এই সব জিনিসই আর কি যদি আমরা ছোটো ছোটো জিনিসও ফোকাস করি, তাহলে আমাদের ইমিউনিটিটা ঠিক থাকে। তো সেটা ঠিক থাকলে অটোমেটিক্যালি আর কি এই প্রতিরোধ করতে সুবিধা হবে। আচ্ছা, অনেকের মধ্যে এটা ধারণা আছে যে হাঁপানি আর শ্বাসকষ্ট এই দুটো কি এক রোগ? দেখুন, শ্বাসকষ্ট মানে হচ্ছে একটা সিমটম, যে মানে একটা শ্বাস নিতে সমস্যা হচ্ছে, আর হাঁপানি হচ্ছে একটা ডিজিজ, মানে একটা রোগ যেটার মধ্যে শ্বাসকষ্ট হচ্ছে শুধুমাত্র একটা সিমটম। মানে যেটা যদি আমি আরেকটু খুলে বলি, হাঁপানি মানে যেটা বললাম আইদার অ্যাজমা নলে সিওপিডি, এটাতে শ্বাসকষ্ট ছাড়াও আরও সিমটম হতে পারে, যেমন বুকে চাপ ধরে থাকা, বুকে সাঁই সাঁই করে আওয়াজ হওয়া, কর্মক্ষমতা কমে যাওয়া, এগুলো সবই হচ্ছে হাঁপানির আন্ডারেই পড়ে। আর শ্বাসকষ্ট শুধুমাত্র একটা সিমটমের মধ্যে।
এবার শ্বাসকষ্টটা শুধুই যে হাঁপানির জন্য হবে সেরকম না, আমাদের নর্মালি যে শ্বাসনালীটা আছে সেটা হচ্ছে প্রচণ্ড সেনসিটিভ বাইরে যে এয়ার পলিউশন এগুলোর প্রতি। তো খুব বেশি যদি কোথাও পলিউশন বেড়ে যায়, সেই পলিউটেন্টগুলো এসে আমাদের শ্বাসনালীতে গিয়ে এফেক্ট করে, অ্যালার্জি তৈরি করে বা ব্রঙ্কোকনস্ট্রিকশন করে শ্বাসকষ্ট পরিবর্তিত করতে পারে। তো দুটো কমপ্লিটলি আলাদা জিনিস। আচ্ছা, তার মানে এই যাদের এই শ্বাসকষ্ট থাকে তারা অন্যান্য রোগেও শ্বাসকষ্ট হতে পারে। তাহলে এই শ্বাসকষ্ট শীতকালের সঙ্গে কিভাবে রিলেটেড এবং তারা কিভাবে সাবধান থাকবে, সেই আগের মতোই যে প্রিকশনসগুলো বললেন? মোস্টলি একটা জিনিসের যেটাকে বলে হচ্ছে কোল্ড ইনডিউস ব্রঙ্কোকনস্ট্রিকশন। এটাতে যেটা হচ্ছে ঠান্ডা হাওয়া ইটসেলফ হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর যেটা আমাদের শ্বাসনালীতে শ্বাসকষ্ট প্রডিউস করতে পারে। ব্রঙ্কোকনস্ট্রিকশন মানে শ্বাসনালী যদি নর্মালি ধরুন এরকম থাকে, ঠান্ডা হাওয়া গেলে কিছু রিসেপ্টর থাকে, সেটা স্টিমুলেট হয়ে এটা অটোমেটিক্যালি সাইজে ছোট হয়ে যায়, কারণ এটাতে বডি একটা মানে শ্বাসনালীটা হ্যাঁ, কারণ এটা বডির হচ্ছে একটা ডিফেন্সিভ মেকানিজম। আচ্ছা, সেইভাবে এটা আর কি হয়। আচ্ছা, এবার আসি যে জায়গাটায় যে এই নিউমোনিয়ার সঙ্গেও শীতকালের তো একটা অদ্ভুত যোগাযোগ, মানে এটা অনেকে মনে করেন বছরের আর 8-9 মাস নিউমোনিয়া না হলেও শীতকালে হবেই। তো চিকিৎসক হিসেবে একজন চেস্ট মেডিসিন দেখুন, যেটা হয় যে উইন্টারে আমাদের ওভারঅল লোকাল যে ইমিউনিটি থাকে সেটা কমে যায়। সেকেন্ড হচ্ছে যেটা কোল্ড ইনডিউস ব্রঙ্কোকনস্ট্রিকশন বললাম, যাতে আমাদের শ্বাসনালীটা ছোট হয়ে যায়, সেটাও হয়। এর জন্য মেনলি যেটা হয় যে ভাইরাল ইনফেকশনের চান্স বেড়ে যায়, পার্টিকুলারলি রাইনো ভাইরাস, রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এগুলোর হচ্ছে চান্স বেড়ে যায়। আরও বেশি বেড়ে যায় কাদের? যাদের হচ্ছে অলরেডি স্ট্রাকচারাল লাং ডিজিজ আছে, মানে ধরুন যাদের আগে খুব খারাপ যাদের কোভিড হয়েছিল তার জন্য কিছু স্ট্রাকচার লাং ডিজ রয়ে গেছে, আইএলডি পেশেন্ট মানে ইন্টারস্টিশিয়াল লাং ডিজ পেশেন্ট, এনাদের বেশি হয়। বা কারো যদি টিবি হয়ে গিয়ে লাং ক্ষতবিক্ষত হয়ে গেছে তাদের আরও বেশি হওয়ার চান্স থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে যারা টিবি পেশেন্ট তাদেরও তো এই শীতকালটা বোধহয় খুব মারাত্মক তাদের জন্য হতে পারে? সব সময় নয়, যাদের ধরুন আর্লি স্টেজে টিবিটা ধরা পড়েছে এবং তারা তার কমপ্লিট চিকিৎসা নিয়ে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছেন, তাদের লাংটা একটা নর্মাল মানুষের লাংয়ের কাছাকাছি বলা যেতে পারে। কিন্তু যাদের ধরুন টিবির জন্য লাঙে অনেকটা ক্ষতি বা ক্ষয় হয়ে গেছে, অনেকটা সেটার জন্য লাঙে ইরিভার্সেবল ড্যামেজ হয়ে গেছে, যেটা পরে ওষুধ দিয়ে ঠিক করা যায়নি, তাদের কিন্তু সমস্যা হবেই। মানে যে কোনো কারণে যদি লাঙে কোনো স্ট্রাকচারাল ড্যামেজ হয়ে যায়, মানে লাঙের যেটা পরিকাঠামো তাতে যদি কোনো পরিবর্তন আসে, তাহলে কিন্তু লাং আর ঠিকঠাক করে ফাংশন করতে পারবে না, মানে কর্মক্ষমতাও কমে যাবে, সেই ক্ষেত্রেই হতে পারে সমস্যা। ম্যাডাম, এই যে অ্যাস্থমা, শ্বাসকষ্ট, হাঁপানি, নিউমোনিয়া, এই চারটের ক্ষেত্রেই জানতে চাইবো, এই চারটে কি ছোঁয়াচে রোগ? বাড়ির একজনের হলে বাকিদেরও হবে? অ্যাসমা তো মেনলি জেনেটিক কন্ডিশন, বেশিরভাগ ক্ষেত্রে ওই অ্যালার্জি বা জেনেটিক কন্ডিশনটা তো ফ্যামিলি পরম্পরায় আসতে থাকে। সিওপিডি কিছুটা ফ্যামিলিয়াল হতে পারে, মানে বংশ পরম্পরা আসতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা স্মোকিং ইনডিউসড বা পলিউটেন্ট, বা যেখানে কাজ করছেন সেখানে যদি খুব বেশি পলিউশন বা এমন কোনো পদার্থ থাকে হ্যাঁ যেটা হচ্ছে আপনার ফুসফুসের সমস্যা করছে, তার থেকে হয়। তো এই দুটো কোনো মতেই ছোঁয়াচে নয়, বাট এটার কিন্তু ফ্যামিলি পরম্পরায় পাসিং হওয়ার একটা চান্স থাকে, মেনলি অ্যাজমাটা। নিউমোনিয়াটা অবশ্যই ছোঁয়াচে, কারণ যে কোনো রকমের ইনফেকশন, সেটা ভাইরাল হোক বা ব্যাকটেরিয়াল হোক, অবশ্যই ছোঁয়াচে। আচ্ছা, এই শীতকালে সর্দি, কাশি, হাঁচি, মানে এটা খুব বেশি দেখা যায়, তো এটার কারণ কি সত্যি ঠান্ডা, না এটা পেশেন্টের উপর ডিপেন্ড করে যে তার এই সমস্ত সমস্যা আছে বলেই শীতকালে এগুলো তাদের ধরে? কারণ সবার তো হয় না। অ্যাকচুয়ালি দুটোই। যদি একটা পেশেন্টের অ্যালার্জি থাকে তাহলে তার এই যে সর্দি, কাশি, হাঁচি এগুলো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বেড়ে যায়। কিন্তু আরেকটাও জিনিস আছে যেটা বললাম আপনাকে, কোল্ড ইনডিউস ব্রঙ্কোকনস্ট্রিকশন বা কোল্ড ইনডিউসড কাফ, তো বা পলিউটেন ইনডিউস কাফ, তো এই জিনিসটাও এক্সিস্ট করে, যেটা হচ্ছে যে স্বাভাবিক সময় ধরুন অতটা হলো না, কিন্তু শীতকালে যেহেতু পলিউশন বা পলিউটেন্টগুলো আমাদের গ্রাউন্ড লেভেলের কাছে জমা হয়ে যায় এবং এই স্মগ তৈরি করে, এই স্মগটা আমাদের রেসপিরেটরি যে এপিথিলিয়াম থাকে সেখানটা ইরিটেশন তৈরি করে, সেই ইরিটেশনের কারণে এই সর্দি, হাঁচি, কাশি এগুলো হতে পারে। সেটা অলওয়েজ রিলেটেড টু অ্যাজমা বা অ্যালার্জি সেরকম নয়। দেখলেন তো কত সুন্দরভাবে বুঝিয়ে বললেন ম্যাডাম ডক্টর চন্দ্রানী চ্যাটার্জি। তাহলে এভাবে কিন্তু সুস্থ থাকা যায়। শীতকাল এই সমস্ত রোগীরা যারা চেস্টের সমস্যায় ভুগছেন, যারা ব্রিদিং প্রবলেমে আছেন, যাদের শ্বাসকষ্ট আছে, যাদের অ্যাজমা, হাঁপানি আছে, বাচ্চাদের সুস্থ রাখার ক্ষেত্রে কিন্তু এগুলো মেনে চলবেন। ভালো থাকুন। এই সমস্ত ভিডিওতে আরও ভালো ভালো পরামর্শ দেবেন আমাদের বিশিষ্ট অতিথি চিকিৎসকরা। তাহলে অবশ্যই নজর রাখতে হবে আপনাদের।
ভালো থাকুন, সুস্থ থাকতে সঙ্গে রাখুন হেলথ প্লাস।